আচ্ছা, আমরা এখানে সলভ করতে যাচ্ছি ফার্স্ট 17-18 ফিজিক্সের একদম প্রথম ম্যাথটা। ঠিক আছে, এখানে এটা হচ্ছে 11 নাম্বার থেকে। তো আমরা চেষ্টা করব এই ভিডিওতে প্রথম 5টা প্রশ্ন সমাধান করার, 11 থেকে 15 পর্যন্ত। ঠিক আছে, তো প্রথম প্রশ্নটাতে 11 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে যে একই উপাদানের তৈরি দুইটা রোধ, একটা হচ্ছে R1 এবং একটা R2 কিভাবে যুক্ত আছে? সমান্তরাল সমবায়ে যুক্ত। ঠিক আছে, সমান্তরাল সমবায়ে মেইনস এর সাথে যুক্ত, এবং আর রোধের দৈর্ঘ্য, সরি এটা R1, এবং R1 রোধের দৈর্ঘ্য ও ব্যাস যথাক্রমে R2 রোধের দ্বিগুণ হলে আমাকে জিজ্ঞেস করছে R1 রোধে উৎপন্ন তাপ R2 রোধে উৎপন্ন তাপের তুলনায় কতটুকু হবে। ঠিক আছে, বলছে উপাদান সেম, উপাদান সেম, এরকম দুইটা রোধ, একটা হইতেছে R1 একটা হইতেছে R2। ধরো আমার এইটা হইতেছে R1 আর এইটাকে আমি বললাম R2। ঠিক আছে, বলছে যে সমান্তরাল সমবায়ে যুক্ত, সমান্তরাল সমবায়ে যুক্ত মানে এইরকম ভাবে যুক্ত আছে। ঠিক আছে, বললো যে R1 রোধের যে দৈর্ঘ্যটা আছে এবং ব্যাসটা আছে, তো আমি কি করলাম, R1 রোধের দৈর্ঘ্যটার নাম দিয়ে দিলাম L1 স্বাভাবিক, আবার যে ব্যাস আছে ওইটার নাম দিয়ে দিলাম D1, কারণ আমরা ব্যাসার্ধকে R দ্বারা প্রকাশ করি, ব্যাসকে D দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, আর R2 রোধের R1 রোধের দৈর্ঘ্য ব্যাস যথাক্রমে R2 রোধের দ্বিগুণ। ঠিক আছে, তা R2 রোধের দৈর্ঘ্যটাকে নাম দিয়ে দিলাম L2 আর ব্যাসটাকে নাম দিলাম D2। তো প্রশ্নে বলতেছে যে R1 রোধের দৈর্ঘ্য R2 রোধের দ্বিগুণ, তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি যে L1 সমান সমান 2L2। ঠিক আছে, তারপর বলছে R1 রোধের ব্যাস R2 ব্যাসের দ্বিগুণ, তাহলে D1 সমান সমান কি পাইতেছি আমরা? 2D2। ঠিক আছে, ইজিলি, খুবই ইজিলি বেসিক একটা জিনিস, যে প্রশ্নে আমাকে বলতেছে R1 রোধের দৈর্ঘ্য যেটা হচ্ছে L1 R2 রোধের দ্বিগুণ, তাহলে এই R2 রোধের দৈর্ঘ্যকে আমরা L2 দ্বারা ডিনোট করি, তাহলে L1 সমান সমান 2L2 আর D1 সমান সমান 2D2। এবার জিজ্ঞেস করছে R1 রোধে উৎপন্ন তাপ R2 রোধের তুলনায় কত হবে। ওকে, তা আমি R1 রোধে যে উৎপন্ন তাপ এটার নাম দিয়ে দিলাম H1, আর R2 রোধেরটার নাম দিয়ে দিলাম কি? H2। আমি প্রত্যেকটা টার্ম লিখে ফেলছি, এবার আমি এখন খালি সূত্রের মান বসাবো। ওকে, আমরা জানি যে উৎপন্ন তাপের সূত্র কি? H সমান সমান I² আর T। আমরা জানি যে H উৎপন্ন তাপ, আমরা জানি যে ওই যে এই যে কি বলি, চলতরিতের চ্যাপ্টারের একদম শেষের দিকে উৎপন্ন তাপের কয়টা সূত্র আছে? 3টা সূত্র। ঠিক আছে, এই H এর সূত্রটা কি? I² আর T। ঠিক আছে, আরো কয়েকটা সূত্র ছিল, V² ডিভাইডেড বাই RT। ঠিক আছে, তারপরে I² RT, V² বাই RT, এই সূত্রগুলো ছিল। তো এখন আমি কোনটা ইউজ করবো? I² RT কে ইউজ করবো না V² বাই RT কে ইউজ করবো? প্রশ্ন হলো এটা। আচ্ছা, তোমার এখানে তুমি দেখতেছো আর আর আছে, তার মানে আমাকে এখানে আর লাগবে, কিন্তু আমি এখন কি I দিয়ে সূত্র ইউজ করবো না V দিয়ে সূত্র ইউজ করবো? এটা তোমার নিজের কাছে প্রশ্ন। যেহেতু সমান্তরাল সমবায়ের কথা বলছে, আর সমান্তরাল সমবায়ে কি সেম থাকে? আমরা জানি যে সমান্তরাল সমবায়ে ভোল্টেজটা কি থাকে? সেম থাকে। এই জন্য আমরা কোন সূত্রটা ইউজ করব? আমরা ইউজ করবো V² বাই RT। আমি আরেকবার বলতেছি, এখানে আমাদের কাছে দুইটা সূত্র আছে, I² বাই RT অথবা V² বাই RT, কিন্তু আমরা I² বাই RT ইউজ করব না, কারণ আমাদেরকে এখানে বলতেছে এটা সমান্তরাল সমবায় আছে। সমান্তরাল সমবায়ে আমরা জানি যে ভোল্টেজ সেম থাকে, তাহলে ভোল্টেজ আমি কি করতে পারি? কাটাকাটি করতে পারি। আচ্ছা, তাহলে আমি যদি এটাকে প্রথম তারের জন্য ডিনোট করি, তাহলে এটা লিখবো H1, এটাকে লিখবো R1, আর যেহেতু টাইম সেম থাকবে, কারণ দোনোটাতে একই সময় ধরে হিট হবে, তাহলে এখানে টাইমটাও কি থাকবে? সেম থাকবে। আর ভোল্টেজটা তো সেম থাকবে, কেন? কারণ এটা কি আছে? সমান্তরাল সমবায় আছে। তাহলে 2 নাম্বার তারে উৎপন্ন এটা কি হবে? V² ডিভাইডেড বাই R2 ইন্টু T। আশা করি বুঝতে পারছি সবাই। আমি আরেকবার বলে দিচ্ছি, আমরা I² RT ইউজ করব না, কারণ আমাদেরকে বলেছে সমান্তরালে আছে, সমান্তরালে ভোল্টেজ সেম থাকে। ঠিক আছে, তাহলে যদি 1 নাম্বার তার উৎপন্ন তাপ H1 হয়, তাহলে এখানে হবে R1, আর টাইমটা চেঞ্জ হবে না, কেন? কারণ দুজন একই সময় ধরে হিট হয়েছে, তাহলে এখানেও কি হবে? T, এখানেও হবে V, আর এটা 2 নাম্বার তার, তাই H2, এটা R2। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি পাইতেছি? আমরা যদি 1 নং কে 2 নং দ্বারা ভাগ করে দেই, তাহলে H1 ডিভাইডেড বাই H2 এটা সমান সমান আমাদের কি আসবে? একটু চেক করো তো। উপরে আছে V² ডিভাইডেড বাই R1 ইন্টু T, এখানে আছে V² ডিভাইডেড বাই R2 ইন্টু T। তুমি যদি কি করো, V² T কেটে দাও, তাহলে এটা উল্টে যাবে, তাহলে এখানে আসবে R2, নিচে আসবে কত? R1। ঠিক আছে, তাহলে আমাদের কি আসতেছে? আমাদের আসতেছে R2 ডিভাইডেড বাই R1। H1 বাই H2 সমান সমান আসতেছে R2 ডিভাইডেড বাই R1। এখন আমরা রোধের একটা সূত্র 9-10 থেকে খুব দেখে আসছিলাম, কি R সমান সমান কি? ρ L ডিভাইডেড বাই A।
আমরা কি সূত্র দেখে আসছি, আর সমান সমান রো এল ডিভাইডেড বাই এ। তাহলে আমরা এখন কি করব, এই ফর্মুলাটা ইউজ করব। যেহেতু উপাদান সেম, উপাদান যখন সেম থাকে তখন রো কি থাকবে, সেম থাকবে। রোটাকে আমরা বলে আসছি কি আপেক্ষিক রোধ। ওকে, তাহলে আর সমান সমান আমি কি লিখবো, রো এল ডিভাইডেড বাই এ। যেহেতু এটা 2 নাম্বার তাই আমরা লিখবো L2 ডিভাইডেড বাই A2। ওকে, আবার এটা হবে রো L1 ডিভাইডেড বাই হবে কি A1। দ্যাট মিনস আমরা এখান থেকে কি পাইতেছি, আমরা এখান থেকে এই যে এই ইকুয়েশনটা থেকে পাইতেছি H1 ডিভাইডেড বাই H2 সমান সমান, দেখো তো রো রো কাটা যাবে গা, L2 নিচে আসতেছে কত A2, এটা উল্টে গেলে উপরে চলে আসবে A1, নিচে আসবে কি L1। ঠিক আছে, তাহলে আমরা কি পাইতেছি H1 বাই H2 সমান সমান L2 A1 A2 L1। এখন আমরা কি করব, এ সূত্র ইউজ করব। এ সূত্র আমাদের সবার জানা আছে কি, এটাকে আমি একটু এখানে লিখলে মনে হয় বেটার হয়। H1 বাই H2 সমান সমান আমরা কি পাইতেছি L2 A1 L1 A2। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পাই, L2 A1 কে লিখতে পারি কি আমরা পাই আর স্কয়ার না, আমাদের বৃত্তের সরি যে কোনো একটা সিলিন্ড্রিক্যাল শেপের তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা অলওয়েজ কি হবে, বৃত্তাকার হবে। প্রস্থচ্ছেদ মানে কি, আমি যদি এটাকে স্লাইস করি, স্লাইস করলে স্লাইসের দেখতে কি রকম হবে, বৃত্তাকার। ওকে, তাহলে এর ক্ষেত্রফলের সূত্র কি আসবে, পাই আর স্কয়ার। কিন্তু আমরা এখানে কি কোনো আর এর টার্ম ইউজ করছি না, আমরা ইউজ করছি কি ডি। তাহলে আমরা জানি যে আর হইতেছে কি ব্যাসের অর্ধেক, ব্যাসার্ধটা কি হইতেছে ব্যাসের অর্ধেক, ব্যাসকে আমরা ডি দ্বারা ডিনোট করছি, তাহলে ব্যাসের অর্ধেক কি হয়ে যাবে D/2। তাহলে আমাদের আর এর ক্ষেত্রফলটা আসতেছে কি পাই D/2 হোল স্কয়ার। দ্যাট মিনস কত, পাই ডি স্কয়ার ডিভাইডেড বাই 4। তাহলে আমরা এটাকে ইউজ করব পাই D1 স্কয়ার ডিভাইডেড বাই 4 L1 ইন্টু পাই D2 স্কয়ার ডিভাইডেড বাই 4। পাই পাই কি করতে পারি, কেটে দিতে পারি, 4 4 কি করতে পারি, কেটে দিতে পারি। আর আমরা জানি যে L1 সমান সমান কি 2L2, তাহলে আমি L1 এর ভ্যালুটা কি বসে দিব 2L2, এখানে L2। আর আমরা জানি যে D1 সমান সমান কি 2D2, তাহলে এখানে আসবে কত 2D2 হোল স্কয়ার, এখানে আছে D2 স্কয়ার। দ্যাট মিনস আমরা এখানে L2 L2 কেটে দিলে 1/2 আসবে, উপরে আসবে 4D2 স্কয়ার, নিচে আসবে শুধু D2 স্কয়ার। D2 স্কয়ার D2 স্কয়ার কেটে দিলে আমাদের কত আসতেছে, 4 আর 2 কেটে দিলে আসতেছে 2। দ্যাট মিনস আমরা H1 বাই H2 এর ভ্যালুটা কত পাইতেছি আসলে 2। তাহলে H1 সমান সমান আমাদের কত আসতেছে 2H2। তার মানে উৎপন্ন তাপটা কি হবে, দ্বিগুণ হবে। তাহলে আমাদের এটা কোন অপশনের সাথে মিলে, ডি নাম্বার অপশনের সাথে মিলে। ঠিক আছে, দেখতেছি H1 সমান সমান আমাদের কি আসছে 2H2, তাহলে উৎপন্ন তাপটা কি হবে, দ্বিগুণ পরিমাণ। ওকে, আচ্ছা, তো আশা করি বুঝতে পারছি। এরপরে 12 নাম্বার প্রশ্নে আমাকে কি জিজ্ঞেস করছে, সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে গতিশীল কোন একটা বিন্দু চার্জের বেলায় কোনটা সত্য। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের এখানে প্রশ্নে 12 নম্বর প্রশ্ন বলছে সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে গতিশীল কোন একটা বিন্দু চার্জের বেলায় কোনটা সত্য হবে। ঠিক আছে, তো সুষম চৌম্বক ক্ষেত্র সাথে সমকোণে গতিশীল, তাহলে সুষম চৌম্বক ক্ষেত্র যদি এই দিকে হয় তাহলে তার সাথে সমকোণ কোন দিকে হবে, এই দিকে। এই দিকে কি আছে, কোন একটা বিন্দু চার্জ গতিশীল আছে, তাহলে মানে তার এই দিক বরাবর কি কাজ করতেছে, বেগ কাজ করতেছে। ঠিক আছে, তাহলে আমরা দেখতেছি চৌম্বক ক্ষেত্র আর বেগের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। আমরা জানি যে যে বলটা কাজ করে এই বলটা সূত্রটা কি, F সমান সমান QVB sin থিটা। ঠিক আছে, থিটাটা হইতেছে ভি আর বি এর মধ্যবর্তী কোণ। তাহলে এখানে আমরা যদি এটাকে পুট করে দেই QVB sin থিটার জায়গায় এখানে কত আসবে, sin 90 ডিগ্রি। আমরা জানি যে sin 90 ডিগ্রির মান কত, 0। তাহলে আমরা বুঝতেছি সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে গতিশীল কোন একটা বিন্দু চার্জের বেলায় প্রযুক্ত বলটা দ্বারা কৃত কাজ কত হবে, 0 হবে। ঠিক আছে, তাহলে আমাদের কত আসতেছে, প্রযুক্ত বল দ্বারা কৃত কাজটা কি আসতেছে, বল যেহেতু 0 আসতেছে তাহলে কৃত কাজটাও কি আসবে, 0 আসবে। ওকে, তারপর 13 নম্বর প্রশ্নে আমাকে কি বলতেছে, 50 পাক বিশিষ্ট কোন একটা কুণ্ডলিতে 0.02 সেকেন্ডে চৌম্বক ফ্লাক্স কি হইতেছে 0.03 ওয়েবার থেকে 0.025 ওয়েবারে পরিণত হয়েছে। প্রশ্নে আমাকে জিজ্ঞেস করছে আবিষ্ট ইএমএফ কত হবে। ঠিক আছে, প্রশ্ন আমাকে জিজ্ঞেস করছে কি আবিষ্ট ইএমএফ টা কত হবে। ওকে, তো আমরা আবিষ্ট ইএমএফ ই এর সূত্র কি জানি, আমরা ই এর সূত্রটা জানি, ই সমান সমান এন d∅dt। এটা আমাদের সবার মোটামুটি জানা আছে। এখানে ডি দ্বারা বুঝাইতেছি কি, আমরা এখানে ডি দ্বারা বুঝাইতেছি ডিফারেন্সটা।
ঠিক আছে, ডিফারেন্স অথবা ডিফারেন্সিয়েশন বলতে পারো। যদি ফাই একটা রাশি থাকে তার সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, অথবা উপরে ফ্লাক্সের চেঞ্জকে আমরা কি করব, টাইমের চেঞ্জ দ্বারা ভাগ করে দিব। তাহলে আমাদের এখানে আসতেছে মাইনাস এন। আচ্ছা, এন হইতেছে পাক সংখ্যা, আমাদেরকে এখানে বলতেছে কত পাক বিশিষ্ট, 50। তাহলে এখানে আসবে কত, -50 ইন্টু ডিফাই। ডিফাই হইতেছে কি বলছি, তোমার ফ্লাক্সের চেঞ্জ। ফ্লাক্স কত আছে, ফ্লাক্স ছিল 0.03, হয়ে গেছে কত, 0.025। তাহলে চেঞ্জটা কত হবে, 0.025 মাইনাস 0.03। ঠিক আছে, কি বললাম, ডিফাই। ওকে, তাহলে আমাদের ফ্লাক্সের চেঞ্জটা আসতেছে 0.025 থেকে 0.03 এর বিয়োগফল। তারপর আমাদেরকে প্রশ্ন বলতেছে কতটুকু টাইম চেঞ্জ হইতেছে, 0.02। তাহলে 0.02 কে এখানে আমরা কি করব, ডিটির জায়গায় ইউজ করব। দ্যাট মিনস আমাদের তাহলে কি আসতেছে, -50। এটা থেকে এটাকে বিয়োগ করলে আমাদের কত আসবে, 0.025 থেকে 0.03 কে বিয়োগ করলে আসতেছে -5 ইন্টু 10⁻³ এটাকে আবার 0.02 দ্বারা আমরা কি করব, ভাগ করব। এখানে দেখো মাইনাস, এখানে দেখো কি আসতেছে, মাইনাস। আলটিমেটলি কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আসতেছে 50 গুণ 5 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 0.02। তাহলে ক্যালকুলেট করলে আমাদের আসতেছে 12.5। তাহলে আমরা বুঝতেছি আমাদের ইএমএফ কত হবে, 12.5। ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি, আমাদেরকে প্রশ্ন বলছে 50 পাক বিশিষ্ট কোন একটা কুণ্ডলিতে 0.02 সেকেন্ডে চৌম্বক ফ্লাক্স কি হইতেছে, 0.03 থেকে 0.025 এ পরিণত হইতেছে। আমাকে জিজ্ঞেস করছে আবিষ্ট ইএমএফ কত হবে। তাহলে ইএমএফ বের করার সূত্র কি, আমরা জানি যে -n dφ/dt। n হইতেছে পাক সংখ্যা, বলছে প্রশ্নে 50 পাক। dφ হইতেছে কি, ফ্লাক্সের চেঞ্জ। ফ্লাক্স ছিল 0.03, হয়ে গেছে 0.025। তাহলে চেঞ্জটা হবে 0.025 মাইনাস 0.03। আর টাইমের চেঞ্জ বলতেছে 0.02, ভাগ করে দিছে আর কি, কত আসছে, 12.5। তাহলে 12.5 ভোল্টেজ। ওকে, তারপর 14 নম্বর প্রশ্নে কি বলছে, 80 হার্জ কম্পাঙ্কের পরিবর্তী বিদ্যুৎ প্রবাহে শূন্য থেকে শীর্ষতে পৌঁছাতে কতটুকু টাইম নেয়। একটা অল্টারনেটিভ কারেন্ট আছে, আমরা জানি যে অল্টারনেটিভ কারেন্ট গুলো কিরকম ফলো করে, এইরকম একটা কার্ভ ফলো করে। আর ডাইরেক্ট কারেন্ট গুলো কিরকম ফলো করে, এইরকম, কারণ এটা টাইমের সাথে কোনো পরিমাণ চেঞ্জ হবে না, আর এটা টাইমের সাথে একটা সাইন কার্ভ অনুসারে চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে এটা কাছে একটা অল্টারনেটিভ কারেন্ট বা এসি কারেন্ট। ঠিক আছে, একটা পরিবর্তী বিদ্যুৎ প্রবাহ বা এসি কারেন্টে বলছে 80 হার্জ কম্পাঙ্ক, তার প্রবাহটা শূন্য থেকে শীর্ষতে পৌঁছাইতে। শূন্য থেকে শীর্ষ, শূন্য কোথায় বলতো, শূন্য পয়েন্টটা হইতেছে আমাদের এই যে পয়েন্টটা হইতেছে শূন্য। ওকে, শীর্ষ, শীর্ষ মানে কি, এই পয়েন্টটা। তাহলে শূন্য থেকে শীর্ষতে পৌঁছাতে কতটুকু টাইম নিবে, আমাকে টাইমটা জিজ্ঞেস করছে। আচ্ছা, আমরা জানি যে একটা পূর্ণ পর্যায় সম্পন্ন করতে যতটুকু টাইমে আমরা তাকে কি বলি, পর্যায়কাল। তাহলে একটা পূর্ণ পর্যায় কোথায় যে শেষ হবে, এইভাবে গিয়ে যদি সে এই পয়েন্টে আসে তখন কি শেষ করবে, একটা পূর্ণ পর্যায় শেষ করবে। আমি আরেকবার বলতেছি, এইখান থেকে গিয়ে আবার যদি সে একই পজিশনে আসে তখন কি শেষ করবে, পূর্ণ পর্যায় শেষ করবে। তাহলে একটু চিন্তা করে দেখো, পূর্ণ পর্যায় শেষ করতে যদি টোটাল টাইম টি লাগে, তাহলে পুরো টোটাল টাইম টি, আর এখান থেকে এটাতে কতটুকু টাইম লাগবে, অবশ্যই 4/1 ঠিক আছে, আমি বলি এই পুরো অংশটাকে এখানে দেখো 1 ভাগ, এখানে 1 ভাগ, এখানে 1 ভাগ, এখানে 1 ভাগ, তুমি চিন্তা করতে পারো। আর তোমার এইটা হইতেছে কি, শুধু 1 ভাগ। তাহলে আমাদের এটা কত আসবে, 1/4t। ঠিক আছে, তাহলে আমি আরেকবার বলি, আমাদেরকে বলতেছে এটা কি, অল্টারনেটিভ কারেন্ট মানে এসি কারেন্ট। এসি কারেন্টে বলতেছে কম্পাঙ্ক 80 হার্জ, বলছে 0 থেকে কোথায় পৌঁছাবে, শীর্ষে পৌঁছাবে। তাহলে 0 থেকে শীর্ষ পৌঁছাইতে আমরা জানি যে টোটাল পর্যায়কালের কতটুকু টাইম নিবে, 1/4 ওকে, তাহলে এবার আমাদের কি আসতেছে 1/4t, কিন্তু আমাদের এখানে পর্যায়কাল দেয় নাই, দিয়ে দিছে কি, কম্পাঙ্ক। তাহলে টি সমান সমান আমরা জানি কি, 1/f। আমরা জানি যে পর্যায়কালটা হইতেছে কম্পাঙ্কের বিপরীত রাশি। তাহলে আমাদের এখানে আসতেছে 1/4 ইন্টু 1/80, তাহলে আসতেছে 1/কত, 320। 1/320 ক্যালকুলেটর চাপ দিলে কত আসে, আমাদের আসতেছে 3.125 ইন্টু 10⁻³ ঠিক আছে, তাহলে আমরা ইজিলি কি করতে পারছি, 0 থেকে শীর্ষে পৌঁছাতে কতটুকু টাইম নিছে ক্যালকুলেট করতে পারছি। ওকে, তারপর 15 নম্বর প্রশ্নে কি বলছে, একটা m0 স্থির ভর সম্পন্ন কণার গতিশক্তি কত বলতেছে, m0 c²। ওকে, প্রশ্নে জিজ্ঞেস করতে কণাটার বেগ কত হবে। ওকে, আমাকে বলতেছে যে গতিশক্তি কত, m0 c²। বলছে m0 স্থির ভর বিশিষ্ট সম্পন্ন একটা কণার গতিশক্তি কত, m0 c²। আমরা জানি গতিশক্তিকে আমরা ই কে দ্বারা প্রকাশ করতে পারি অথবা টি দ্বারা প্রকাশ করতে পারি, ইচ্ছা, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো টি সমান সমান প্রশ্নে বলতেছে m0 c²। আর আমরা জানি যে গতিশক্তি প্লাস বিভব শক্তির যোগফলটা কি হবে, টোটাল শক্তির যোগফল, তাই না।
আমরা জানি যে কোন একটা বস্তুর টোটাল শক্তি হবে কি mc স্কয়ার, ঠিক আছে? তাহলে আমরা জানি যে গতি শক্তি আর বিভব শক্তির যোগফলটা কি হবে, mc স্কয়ারের সমান হবে। আর তার বিভব শক্তিটা আসলে তার কি, স্থির অবস্থার ভর শক্তি, দ্যাট মিন্স m নট c স্কয়ার, ঠিক আছে? তাহলে এখানে কি আসতেছে, t সমান সমান আমরা লিখতে পারতেছি mc স্কয়ার মাইনাস m নট c স্কয়ার। ওকে, তো আমাদেরকে প্রশ্নে টি বা গতিশক্তির মান দেওয়া আছে কত, m নট c স্কয়ার, আর আমি গতিশক্তি আর বিভব শক্তির যোগফল যে মোট শক্তির সমান, ওইখান থেকে টি এর মান পাইছি mc স্কয়ার মাইনাস m নট c স্কয়ার। তাহলে আমি কি করতে পারি, দুটোটাকে সমান লিখতে পারি। তাহলে আমি যদি দুটোটাকে সমান লিখি, তাইলে m নট c স্কয়ার পাইলাম, এটা হলো আমার প্রশ্ন বলে দিছে। আর গতিশক্তি আর বিভব শক্তি থেকে আমরা পাইতেছি কত, এই গতিশক্তিটা আসতেছে mc স্কয়ার মাইনাস m নট c স্কয়ার, ঠিক আছে? তো তাহলে আমাদের কি আসে, একটু খেয়াল করে দেখো, এখানেও সি স্কয়ার আছে, এখানেও সি স্কয়ার আছে, এখানেও সি স্কয়ার আছে। আমি কি করতে পারি, সি স্কয়ার সি স্কয়ার সি স্কয়ার কি করে কমন নিয়ে কেটে দিতে পারি। এখানে আসতেছে এম নট, এখানে আসতেছে এম, এখানে আসতেছে আবার এম নট। ওকে, তাইলে আমাদের কি আসে টোটাল, আমরা একটু দেখি। এই এম নটটাকে এই পাশে নিয়ে আসলে এখানে এম নট আর এখানে এম নট কি হয়ে যাবে, 2m নট, আর এই সাইডে কি থাকবে, শুধু এম। তো আমরা এম এর একটা আপেক্ষিক বেগের সূত্র কি জানি, এম সমান সমান এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার, এটা সবার জানা আছে। আর এদিকে কত আছে, 2m নট। আমি এম নট আর এম নট কি করে দিলাম, কেটে দিলাম। তাহলে আমাদের কি আসতেছে, তাহলে এইটাকে এই পাশে নিয়ে আসলাম, আর 2টাকে ওই পাশে নিয়ে গেলে এটা কি হয়ে যাবে, হাফ। আর এখানে আসবে রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার। রুটটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই, তাহলে কি হয়ে যাবে, 1/4। আর এই সাইডে থাকবে 1 মাইনাস ভি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার। ওকে, এই পাশে থেকে এই পাশে নিয়ে আসলে এটা হয়ে যাবে 1/4, আর এই পাশে থাকবে ভি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার। 1 থেকে 1/4 গেলে কত পাবো আমরা, 3/4, আর এই সাইডে থাকবে ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে আমরা ভি বাই সি, ভি স্কয়ার বাই সি স্কয়ার, এখানে যে স্কয়ারটা আছে এই পাশে নিয়ে আসলে এটা কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে এখানে আসবে রুট 3/2, দ্যাট মিন্স আমরা ভি সমান সমান পাইতেছি রুট ওভার 3/2 ইন্টু সি। এটা আমাদের কোন অপশনের সাথে মিলবে, এটা আমাদের, আচ্ছা আমাদের কি আসতেছে, তাহলে রুট ওভার 3 ডিভাইডেড বাই 2 ইন্টু সি। এটা যদি আমি ক্যালকুলেটরে চাপ দেই, তাহলে কি আসতেছে, রুট ওভার 3 ডিভাইডেড বাই 2 করলে আসবে আমাদের হচ্ছে 0.866, ঠিক আছে, ইন্টু কি আসছে, সি। তাহলে আমাদের এটা কত নাম্বার অপশন আছে, 0.866 সি, এটা হচ্ছে আমাদের ই নাম্বার অপশন আছে। তাহলে আমাদের আনসার কোনটা হবে, ই নাম্বার অপশনটা কারেক্ট হবে। তো আমরা আরেকবার বলার চেষ্টা করি। প্রশ্নে আমাকে বলছে এম নট স্থির ভর বিশিষ্ট একটা কণার গতিশক্তি বলতেছিল কত, এম নট সি স্কয়ার। তার মানে গতিশক্তিকে আমরা টি দ্বারা ডিনোট করছি, তাহলে টি সমান সমান এম নট সি স্কয়ার। এরপরে প্রশ্নে আমাকে জিজ্ঞেস করছে কণাটার বেগ কত হবে। আমরা জানি যে গতিশক্তি আর বিভব শক্তির যোগফলটা কি হবে, টোটাল শক্তির সমান হবে। টোটাল শক্তি হচ্ছে আমাদের এম সি স্কয়ার। আমরা বিভব শক্তিকে কি জানি, বিভব শক্তিটা হচ্ছে আমাদের এম নট সি স্কয়ার, ঠিক আছে? তো তাহলে টি সমান সমান আমি কি পাইতেছি, এম সি স্কয়ার মাইনাস এম নট সি স্কয়ার। এটা হচ্ছে আমাদের মেইন সূত্র থেকে প্রাপ্ত, আর এটা হচ্ছে আমাদের প্রশ্নে দিয়ে দিচ্ছে। দুটোটাকে আমরা কি লিখতে পারি, সমান লিখতে পারি। তো উভয় পাশ থেকে সি স্কয়ার বাদ দিয়ে দিছি। এবার এম নটটাকে এই পাশে নিয়ে আসছি, 2m নট সমান সমান এম, এম এর সূত্রটাকে ফালাইছি, এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এরপর এখান থেকে ক্যালকুলেট করে ভি সমান সমান আমরা পাইছি কি 0.866 সি। এটা হচ্ছে আমাদের ই নাম্বার অপশন। তো আশা করি বুঝতে পারছি সবাই, ধন্যবাদ।